নমস্কার, সিটিভি নেগেটিভ প্লাসে আপনাদের সকলকে স্বাগত জানাই। ডক্টর প্লাসের অনুষ্ঠানে আমি বৃষ্টি রয়েছি আপনাদের সঙ্গে। ডক্টর প্লাস সব সময় সুস্থ আর সুন্দর জীবনের সাথে। সুন্দর জীবনের জন্য আমরা আজকে আমাদের এই প্রোগ্রাম, আর সুস্থ জীবনের জন্য আমরা প্রত্যেক দিনই প্রোগ্রাম করি এক্সপার্টসদের সঙ্গে। ডক্টর প্লাসের এক্সপার্টসরা থাকেন সেই অনুষ্ঠানে, সে বিভিন্ন স্বাস্থ্য সম্পর্কিত বিষয় নিয়ে আমরা প্রত্যেকটা অনুষ্ঠানে কথা বলি। আজকে আমরা কথা বলবো একটা সুন্দর জীবনকে নিয়ে। আর সেই সুন্দর জীবনের জন্য আমাদের কোথাও গিয়ে বাহ্যিক যে সৌন্দর্য সেটাও অনেকটা প্রয়োজন হয়ে পড়ে। বাহ্যিক সৌন্দর্য বলতে আমাকে দেখতে কেমন লাগছে, আমাকে দেখতে প্রেজেন্টেবল লাগছে কিনা, সেই সবটা আমাকে কনফিডেন্স যোগায় আমার জীবনের চলার পথে। সেটা স্কুল কলেজ হোক বা কর্মক্ষেত্র, সব জায়গাতে প্রত্যেকের জীবনের ক্ষেত্রেই এটা একটি সত্য বলা চলে। আর সেই সত্যের খাতিরে আমাদেরকে বেশ কিছু মেনটেন করে চলতে হয় নিজেদের যে বাহ্যিক সৌন্দর্য, আমার মুখটা ঠিক আছে কিনা। আর সেই জন্যই আজকে আমরা একটি বিষয় বেছে নিয়েছি যার নাম পিগমেন্টেশন। এই নামটা আমরা প্রত্যেকেই জানি, কম বেশি সকলেই এই বিষয়টা সম্পর্কে আমরা অবগত। কিন্তু এই বিষয়টি কি বা এই বিষয়টি কেন হয়, কি কি তার লক্ষণ, ডক্টর প্লাসে কি কি তার ট্রিটমেন্ট রয়েছে বা অ্যাডভান্স ট্রিটমেন্ট এর কি কি হয়, সেই সমস্তটা সম্পর্কে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর প্লাসের কসমেটোলজিস্ট ডক্টর তন্ময় দত্ত। স্যার, আপনাকে অনেক স্বাগত। নমস্কার। বাহ্যিক সৌন্দর্য মানুষের জীবনের কোথাও গিয়ে একটা কনফিডেন্সকে নিয়ে আসে, সাথে করে নিয়ে আসে। আর সেখান থেকে দেখতে গেলে আমাদের যে আমাদের মুখটা অনেকটা বড় একটা রোল প্লে করে। সেখান থেকে এই যে পিগমেন্টেশন, অনেকের একটা সমস্যা হয়, এই পিগমেন্টেশন বিষয়টি কি? অ্যাকচুয়ালি পিগমেন্টেশন বিষয়টা হলো, মেলানিন একটা রঞ্জক আছে যেটা আমাদের স্কিনের কালার তৈরি করে। এটা আমরা সবাই কম বেশি জেনে থাকি। তো এই মেলানিন রঞ্জক যখন এক্সেস পরিমাণে কোনো স্কিনের উপর ডিপোজিট হয়ে যায়, তখন নর্মাল থেকে ওটা একটুখানি ডিপার লাগে। সেটাকে আমরা সহজ চলতি কথায় পিগমেন্টেশন বলে থাকি। আচ্ছা, তার মানে আমার স্কিন কালার যত ডার্কার হবে সেটাই আমার বুঝতে হবে যে আমার মেলানিন বেশি আছে। মেলানিন বেশি আছে, অনেকে আছে মেলানিন বেশি নিয়েই জন্মায়, কিন্তু ব্যাপারটা বোঝা যায় যে কোনো একটা পার্টিকুলার জায়গায় যদি মেলানিন বেশি ডিপোজিট হয়ে গেল, আচ্ছা, তখন সেটাকে আমরা পিগমেন্টেশন হিসেবে গণ্য করে থাকি। সেটা পুরো ফেসের নয়, স্কিনের একটা কোনো জায়গায়, কোনো জায়গায় ডিপোজিট হতে পারে, সেটা আমরা সকলেই কম বেশি জানি, সেটাকে আমরা পিগমেন্টেশন বলি। কিন্তু এই মেলানিনের ক্ষরণ পুরো স্কিনের বাদ দিয়ে একটা জায়গাতেই কেন বেশি ক্ষরণ হয়? এটার বিভিন্ন রকম কারণ থেকে থাকে। এক তো আমরা প্রথমেই জানি যে আমরা বাবা মার থেকে যেটা পেয়ে থাকি, মানে বাবা মার মতন যেরকম দেখতে হয়, তো এই জেনেটিক্যাল ফ্যাক্টর একটা ভাইটাল রোল প্লে করে, এটা একটা কারণ। আরও নানা রকমের কারণ আছে, তার মধ্যে হচ্ছে গিয়ে বাচ্চা হয়ে গেছে, পোস্ট প্রেগনেন্সি পরে হরমোনাল যে ইমব্যালেন্স হয়ে থাকে, তার জন্য পিগমেন্টেশন ডিপোজিট হতে পারে। আমরা বার্থ কন্ট্রোল পিল খাই, তার জন্য যদি কোনো এফেক্ট হয়ে থাকে, তার জন্য ফেসে পিগমেন্টেশন হয়ে থাকতে পারে। বিভিন্ন রকম পিআইএইচ মানে পোস্ট ইনফ্লামেটরি হাইপার পিগমেন্টেশন যেটা আমরা বলি, ধরুন কারো ফেসে অ্যাকনি হলো, তো সেটা কোনোভাবে ইনজুরি হলো, নিজের দ্বারাই হোক কিংবা এক্সটার্নালি হোক, তো সেখানে অনেক সময় পিগমেন্টেশন ডিপোজিট হয়ে পিগমেন্টেশন হতে পারে। আচ্ছা, সানস্পট, আমরা বাইরে বহুক্ষণ ধরে কাজ করে থাকি কিন্তু ফেসের কোনো যত্ন নিই না, যেখানে আমাদের ফেস হচ্ছে এক্সপোজার এরিয়া। তো দীর্ঘক্ষণ বা দিনের পর দিন এরকম যদি আমরা কাজ করে থাকি, তো সেখানে সানস্পট ডিপোজিট হয়ে পিগমেন্টেশন হতে পারে। আচ্ছা, আর বর্তমান যুগে তো এটা অর্ধেক সময় মানুষ বাড়ির বাইরেই থাকছে, বেশিরভাগ সময় থাকতে পারে। সানস্পট শুধু নয়, যে কোনো লাইটেই পিগমেন্টেশন হয়ে থাকে। এবার ব্যাপারটা হচ্ছে গিয়ে বলি, তো আমাদের ফেসে নানা রকম টাইপ হয়, যেমন নর্মাল স্কিন, নর্মাল টু ড্রাই স্কিন, অয়েলি স্কিন, সেন্সিটিভ স্কিন, এরকম। তো প্রথমেই আগে আমাদের চিন্তা করে নিতে হবে যে আমাদের ফেসের টাইপটা কি। তো সেই অনুযায়ী আমাদের আগে থেকে কনসার্ন হওয়া দরকার যে পিগমেন্টেশন না হয়ে যাওয়া, তার জন্য একটা বেসিক স্কিন কেয়ার। হ্যাঁ, বেসিক স্কিন কেয়ার। এবার আমার অনেক সময় মনে হয় যে আমার তো ফেস ঠিকই আছে, কিন্তু ইন্টারনালি কোনো প্রবলেম থাকতে পারে, যেমন ডায়াবেটিস মেলাইটাস হতে পারে, আচ্ছা, থাইরয়েড হতে পারে, এরকম কারণেও পিগমেন্টেশন ডিপোজিট হতে পারে। আচ্ছা, যে কোনো রোগের ক্ষেত্রেও এফেক্ট হতে পারে স্কিন। এই যে পিগমেন্টেশন আমার হচ্ছে, ধরুন আমার যদি পিগমেন্টেশন হয়ে থাকে বা দর্শকদের মধ্যে কারোর যদি পিগমেন্টেশন হয়ে থাকে, আমরা তো সাধারণ চোখে তো বুঝতে পারা সম্ভব নয়, ডক্টরসরা বুঝতে পারবেন, কিন্তু আপনার আমার মতো যারা সাধারণ মানুষ আছে আমরা তো বুঝতে পারবো না। সেক্ষেত্রে পিগমেন্টেশন হয়েছে তার কি কি লক্ষণ আমরা দেখতে পারবো? পিগমেন্টেশন ডিপোজিট হলে যেই কালারটা রয়েছে তার থেকে কালার চেঞ্জেস হবে আপনার বিভিন্ন জায়গায় ফেসের, কিংবা আপনার কাঁধে হতে পারে, আন্ডার আর্মসে হতে পারে, গ্রোয়িং এরিয়ায় হতে পারে। তো সেটা
আপনাদের নিয়ে গিয়ে কনসার্ন থাকতে হবে যে আমার ফেসটা কিংবা স্কিনের কালারটা চেঞ্জেস হচ্ছে কিনা, তখন আমাকে কনসার্ন হতে হবে এবং ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে। এটা তাও কত বছর বয়স থেকে শুরু হয়? কারণ মানে এখনকার দিনে 21-22 বছরের ছেলেমেয়েরা তারাও কাজ করছে, আবার 50 বছরের মহিলা বা ভদ্রলোক যারাই থাকছে না কেন তারাও কাজ করছেন, সেক্ষেত্রে তাদেরকে সানএক্সপোজ হতেই হচ্ছে। বয়স কি কোনো আছে যে এই বয়স থেকে শুরু হয়? না, পিগমেন্টেশনে সেরকম কোনো বয়স আছে বলে মনে হয় না। ধরুন কারো বয়স কম, কিন্তু কোনো একটা জায়গায় ইনজুরি হয়েছে কিংবা সে কোনোভাবে স্ক্র্যাচিং করেছে কিংবা কুটে দিয়েছে, তো সেখানেও পিগমেন্টেশন ডিপোজিট হয়ে পিগমেন্টেশন হতে পারে। মেলানিন মানে ডিপোজিট হলো, তো এখানে পিগমেন্টেশন হয়ে যেতে পারে। তো এক্সট্রা স্ট্রেস যদি কারো পড়ে কম বয়সে, তার বাবা নেই মা নেই, তাকে কাজের জন্য ছোটাছুটি করতে হচ্ছে, তার জন্য মেন্টাল স্ট্রেস। এবার ব্যাপারটা কি হয়, ওখানে অনেক সময় হরমোনাল তার চেঞ্জেস হয়ে গেছে, সে সেই দিকে খেয়ালই করেনি, তা দিনের পর দিন এরকম স্ট্রেসফুল লাইফ কাটাচ্ছে, তাতে তার পিগমেন্টেশন আসতে পারে, এরকমই ব্যাপার হতে পারে। আচ্ছা, সে মানে পিগমেন্টেশন হওয়াটা যে কোনো কারণেও হতে পারে? যে কোনো কারণেই হতে পারে পিগমেন্টেশন। আচ্ছা, আর এই যে পিগমেন্টেশন, এর কি কোনো ধরন রয়েছে? মানে আমরা শুধু কি কালো ছোপ দেখি ওটাই পিগমেন্টেশন, নাকি ওটারও আলাদা আলাদা ভাগ রয়েছে? না, এর বিভিন্ন রকম ধরন আছে। যেমন মেলাজমা আমাদের মেনলি হয়ে থাকে হরমোনাল চেঞ্জের সময়। যেমন হচ্ছে গিয়ে বার্থ কন্ট্রোল, কেউ পিল খেলো, তার জন্য দিনের পর দিন খেয়ে গেল, তার জন্য ফেসে মেলাজমা ফর্মেশন হতে পারে। বাচ্চা হয়েছে পোস্টমার্টম, তখন তার হরমোনাল চেঞ্জেস হয়েছে, তার জন্য পিগমেন্টেশন হতে পারে। পোস্ট ইনফ্লামেটরি হাইপার পিগমেন্টেশন, কোনো ইনফ্লামেশন ফেসে হয়েছে কিংবা শরীরে কোথাও হয়েছে, কিংবা সে কোনোভাবে ইনজুরি করেছে সেই জায়গাটায়, তার জন্য পিগমেন্টেশন আসতে পারে। কোনো জায়গায় বার্ন হয়ে গেছে, তার জন্য পিগমেন্টেশন আসতে পারে। কেউ উইদাউট ডক্টরের সাজেশন ছাড়াই ফেসে কিংবা শরীরে অন্য কোথাও মেডিকেটেড কিছু লাগিয়েছে, তার জন্য পিগমেন্টেশন আসতে পারে। বিভিন্ন কারণে পিগমেন্টেশন ডিপোজিট হয়। আচ্ছা, তো আমাদের প্রথমেই দেখতে হবে যে পিগমেন্টেশনের অ্যাকচুয়ালি কারণটা কি, সেটা দেখি আমাদের ট্রিটমেন্টটা মেনলি জরুরি হয়ে পড়ে। একদমই তাই। আর সেক্ষেত্রে কি ধরুন আমাদের বর্তমান যুগে মানে সাধারণ আমরা যারা চাকরি বাকরি করি তাদের কথাও যদি বলি, তাদের খাবার খাওয়ার কোনো নির্দিষ্ট সময় নেই, আর যা হাতের কাছে আমরা পাই আমরা সেই ধরনেরই খাবার দাবার খেয়ে থাকি। কোনো রকম হেলদি ফুড আমাদের লাইফে তো নেই বললেই চলে। এই খাবারের কি কোনো এফেক্ট রয়েছে পিগমেন্টেশনে? হ্যাঁ, পিগমেন্টেশন অ্যাকচুয়ালি লাইফস্টাইল মডিফিকেশনটা খুব জরুরি আমাদের এই হেলদি লাইফস্টাইলে। কেননা আমাদের ঠিক সময় আমি ঘুম থেকে উঠি, ঠিক সময় আমি আমার কাজে যাই, ঠিক সময় খাবার খাই, এটাই যদি হ্যাম্পার হয় তো হরমোনাল ইমব্যালেন্সও নানারকমভাবে হতে পারে। তো আমাকে সবার আগে লাইফস্টাইল মডিফিকেশন ঠিক করতে হবে এবং হেলদি ফুড আমাদের খেতে হবে। যেমন হচ্ছে কি বিভিন্ন ধরনের সাইট্রাস ফ্রুট, যেমন আমি এটাতেই আসতাম যে কোন খাবারটা আমার স্কিনের জন্য উপকারী। হ্যাঁ, যেমন বিভিন্ন ধরনের সাইট্রাস ফ্রুট, যেটা হচ্ছে গিয়ে লেবু জাতীয় বিভিন্ন ধরনের র্যাপসবেরি, কিংবা আপনি বলতে পারেন সুইট লাইম, মুসুম্বি, শীতকালে অরেঞ্জ, কমলা লেবু, এরকম বিভিন্ন ধরনের সাইট্রাস ফ্রুট যদি কেউ খেয়ে থাকে দিনের পর দিন, তাহলে তার সেল ড্যামেজটা কম হয়। অনেকের একটা থিওরি আছে আপেল নাকি স্কিনের জন্য খুব ভালো, সেক্ষেত্রে কি পিগমেন্টেশনে কোনো বিষয় রয়েছে? না, আপেল নো ডাউট খুবই ভালো, পিগমেন্টেশনের জন্য খুব ভালো, কিন্তু বিভিন্ন রকম মিক্সড ফ্রুটের উপরই জোর দেওয়া উচিত। পার্টিকুলার আমি একটা যে কোনো ফ্রুট এরকম আমি ক্রেভিংস করবো না, মিক্সড ফ্রুট আমি ঘুরিয়ে ফিরিয়ে খাবো। বিশেষ করে সাইট্রাস জাতীয় ফ্রুট, রসালো ফল, সেগুলো খেলে পিগমেন্টেশন অনেক হেল্প করবে। আচ্ছা, আর আমি যদি এবার বলি যে কোন কোন খাবার থেকে আমরা দূরে থাকবো যে না আমার স্কিনে পিগমেন্টেশন হতে পারে? আমরা তো এক্সট্রা ক্র্যাভিংস সবসময় বাইরের খাবার দিকে পছন্দ করি। আমাদের সবসময় জানতে হবে যে জীবের জন্য যেটা ভালো শরীরের জন্য সেটা ভালো না। আচ্ছা, তো ফ্রোজেন ফ্রুট, এসব বিভিন্ন রকম এক্সট্রা সল্ট জাতীয় ফুড, চিজি ফুড, এগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে। তার মধ্যেও ভালো খাবার আছে, আপনি বা আপনারা বা যে কেউ আপনারা সবই খান, কিন্তু ঘরে বানিয়ে খান, সেটা মনে হয় বেস্ট হেলদি। গ্রিন লিফি ফুড, যে কোনো শাকসবজি আপনারা প্রচুর পরিমাণে খান, কার্বোহাইড্রেট আপনারা কম খান, কেননা কার্বোহাইড্রেট থেকে ডায়াবেটিস মেলাইটাস হতে পারে, তার থেকে পিগমেন্টেশন আসতে পারে। আচ্ছা, আর এবার আমি যদি একটু স্কিন কেয়ারের বিষয়টাতে আসি, কারণ পিগমেন্টেশন এমন একটা বিষয় যেটা হয়তো আপনি সাধারণভাবে চোখে বুঝতে পারবো না, কিন্তু বেসিক আমরা স্কিনের বিষয়টা তো নিজে একটু ঠিক করতে পারি যে আমার স্কিনটা এটা একটা সমস্যা হচ্ছে, কিন্তু আমার স্কিনের ক্ষেত্রে কি স্কিন কেয়ার, পিগমেন্টেশনের ক্ষেত্রে কি কি স্কিন কেয়ার হতে পারে? পিগমেন্টেশনের ক্ষেত্রে এরকম করে স্কিন কেয়ার বলতে গেলে প্রথমেই আগে নিজে স্কিন টাইপ জানতে হবে। নিজে যদি আমি স্কিন টাইপটা জানতে না পারি, আমি কোনো স্পেশালিস্ট ডক্টরের সঙ্গে যোগাযোগ করে এই কনসাল্টটা করে নিতে পারি।
তো কেউ যদি নিজেই জেনে থাকে তার স্কিন টাইপ কি আছে, সেই অনুযায়ী সে ক্লিনজার কিংবা ফেস ওয়াশ ইউজ করতে পারে, তারপর ময়শ্চারাইজার ইউজ হতে পারে। সানস্ক্রিন তার কি SPF লাগবে সেটা সে চিন্তা করে নিল কিংবা ডাক্তারের থেকে সাজেশন নিয়ে নিল। সাজেশন তো এই তিনটে জিনিস আমাদের ডেইলি বেসিস ইউজ করা একান্ত প্রয়োজন। কেননা আমরা সবসময় বাইরে যাচ্ছি, ধুলোবালি লাগছে, তো স্কিন কি হয়, পোর্সগুলো ব্লক হয়ে যায়। সেই জন্য ক্লিনজারের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ক্ষেত্রে। আবার আরেক ক্ষেত্রে দেখা যায় আমার কিছুই নেই, স্কিন খুব ভালোই আছে, কিন্তু কাঁধে কিংবা ব্যাক অফ দ্য নেক, আন্ডার আর্মসে পিগমেন্টেশন ডিপোজিট হলো। তখন আমি ভাবলাম যে এটা কি করে হয়ে গেল। তো ডাক্তারের সাথে কনসাল্ট করে অনেক সময় ব্লাড টেস্ট থেকেও বোঝা যায় যে পিগমেন্টেশন ডিপোজিট হয়েছে। হ্যাঁ, সেক্ষেত্রে যদি ডায়াবেটিস মেলাইটাস কিংবা এক্সট্রা ওবেস গেন হলো, মানে ওয়েট বেড়ে গেছে, তার জন্য পিগমেন্টেশন হতে পারে, সেটাকে আমরা অ্যাকান্থোসিস নিগ্রিক্যান্স বলে থাকি। তো এই দিকে একটুখানি খেয়াল রাখতে হবে। আচ্ছা, এই পিগমেন্টেশন থেকে কোনো কি ডিজিজ হতে পারে? পিগমেন্টেশন থেকে অবশ্যই ডিজিজ হতে পারে, সেটাকে আমরা অ্যাকান্থোসিস নিগ্রিক্যান্স বলে থাকি। সেটা এক্সট্রা ওবেসিটি, যদি কেউ মোটা হয়ে যায়, যেমন হচ্ছে বডি মাস ইনডেক্স 18 থেকে 25-এর মধ্যে এই রেঞ্জটা থাকার নিয়ম, তার থেকে যদি বেশি থাকে এবং দিনের পর দিন যদি এটা হতে থাকে, তাহলে তার পিগমেন্টেশন আসতে পারে। তো এই ব্যাপারটায় সজাগ থাকতে হবে যেন আমার বডি মাস ইনডেক্স 18 থেকে 25-এর মধ্যেই থাকে। আচ্ছা, আর আরো একটা বিষয়, আমরা যারা মেয়েরা বিশেষত আমরা প্রচন্ড ঘরোয়া যে পদ্ধতি স্কিনের জন্য সেগুলো ব্যবহার করতে ভালোবাসি। আমি জানি দর্শকদের মধ্যে বহু মহিলারা রয়েছেন, তারা এই কথাটা মানে 100% আমার সাথে মিল হবে। আমরা অন্যান্য প্রোডাক্টসের থেকে, মানে কেমিক্যালস প্রোডাক্টসের থেকে একটু এমন কোনো প্রোডাক্ট চাই যে প্রোডাক্টটা আমাদের স্কিনের জন্য হার্মফুল হবে না। ঘরোয়া বেশ কিছু পদ্ধতি, এরকম কোনো ঘরোয়া পদ্ধতি কি পিগমেন্টেশনের ক্ষেত্রে ইউজ করা উচিত? ঘরোয়া তো প্রচুর টোটকা রয়েছে, পার্টিকুলার সে হয়তো কিংবা সেই পেশেন্ট নিজেই জানে না তার জন্য ওই জিনিসটা আদৌ কার্যকরী হবে কিনা। তো খুব জেনে বুঝেই পার্টিকুলার ওগুলো ইউজ করা উচিত, কেননা এগুলোর কোনো সাইন্টিফিক ভ্যালু নেই। কারোর ক্ষেত্রে শ্যুট করতে পারে, কারোর ক্ষেত্রে শ্যুট নাও করতে পারে। তো বুঝে শুনে আমাদের ঘরোয়া পদ্ধতি অবশ্যই জানা দরকার। বেশ, তাহলে এবার আমরা একটু চিকিৎসা পদ্ধতির দিকে আসি। পিগমেন্টেশন আমার হয়েছে, আমার একটা কোনো কালো স্পট, আমি ফেসেই ধরতে পারছি যে আমার মুখে একটা কালো স্পট হচ্ছে, আমি তো কসমেটোলজিস্ট আপনার কাছে যাচ্ছি। সেক্ষেত্রে আপনি কোন কোন টেস্ট দিলে আপনি শিওর হবেন যে এটা পিগমেন্টেশন হয়েছে? অনেক সময় ব্ল্যাক স্পট হয়ে গেল, সে হয়তো পুরোপুরি ডেইলি সানস্ক্রিন ইউজ করছে, ময়শ্চারাইজার ইউজ করছে, কিন্তু তার সাথে তার ব্ল্যাক স্পট হয়ে গেল, সে বুঝতেই পারছে না যে কী কারণে তার ব্ল্যাক স্পট হয়েছে। তো তার ডাক্তারের সাথে যোগাযোগ করা উচিত এবং কিছু ব্লাড টেস্টের মাধ্যমে আমরা জানতে পারি তার পিগমেন্টেশনের কারণ কি। এই ক্ষেত্রে যদি সুগার লেভেল অনেক সময় বেড়ে থাকে তাহলে পিগমেন্টেশন আসতে পারে। থাইরয়েড যদি কারো বেড়ে থাকে তাহলে পিগমেন্টেশন হতে পারে। ভিটামিন বি ডেফিসিয়েন্সি হলে পিগমেন্টেশন হতে পারে। আয়রন ডেফিসিয়েন্সি হলে পিগমেন্টেশন আসতে পারে। আচ্ছা, তো এইসব টেস্টগুলো অবশ্যই করা উচিত। অনেকে আছে, আমি দেখেছি, মানে এই যে ভিটামিন B12 আপনি যেগুলো বললেন, ভিটামিন সি, এই ধরনের ট্যাবলেটস অনেকে নিজেরাই ইনটেক করে থাকেন যে আমার স্কিনের জন্য হয়তো খুব ভালো হবে। সেটা কি উচিত, মানে ওই পিল নেওয়া? পার্টিকুলার ব্যাপারটা হচ্ছে গিয়ে এই সময় অনেক সময় যদি বেশি আমরা ইনটেক করে ফেলি তাহলে তার কিন্তু সাইড এফেক্ট থাকে। অবশ্যই আপনারা খান, কিন্তু ডাক্তারের সাথে কনসাল্ট করে আপনাদের খাওয়া উচিত। আচ্ছা, মানে ওই ভিটামিন পিলস গুলো আমার শরীরে যে মানে বাড়তি ওই ভিটামিনটা তার শরীরে লাগবে কি লাগবে না, কিংবা কত পাওয়ারের লাগবে, সেটা একমাত্র ডাক্তারই আপনাকে বলে দিতে পারবে এবং ডাক্তারের সাথে কনসাল্ট করেই খাওয়া উচিত। একদমই তাই। আর সেই ক্ষেত্রে এবার যদি আমরা চিকিৎসা পদ্ধতির দিকে আসি, ধরুন আপনারা এবার শিওর হয়ে গেলেন যে পিগমেন্টেশন হয়েছে, সেক্ষেত্রে কি কি চিকিৎসা প্রাথমিকভাবে আপনারা গ্রহণ করেন? অ্যাকচুয়ালি পিগমেন্টেশন যে হয়েছে তার প্রাথমিক চিকিৎসা বলতে আগে আইডেন্টিফাই করতে হবে কি কারণে পিগমেন্টেশনটা হচ্ছে। এটা একটা সবচেয়ে বড় জিনিস। যদি কোনো ব্লাড টেস্ট দরকার হয় তাহলে ব্লাড টেস্ট দেওয়া উচিত। এর সঙ্গে সঙ্গে হচ্ছে কি মেনটেন্যান্সের জন্য ক্লিনজার, ময়শ্চারাইজার, সানস্ক্রিন ইজ মাস্ট। তার সঙ্গে যদি কোনো অ্যাসিড জাতীয় ওষুধ দেওয়া যেতে পারে পিগমেন্টেশন কি কারণ সেই জন্য, তাহলে আমরা সেটা এটা কি ওই সেরাম যেটাকে বলা হয় যে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টস? না, ব্যাপারটা ঠিক সেটা নয়। এটা কিছু অ্যাসিড জাতীয় ওষুধ যেগুলো হচ্ছে কি বিভিন্ন রকম পিল থেকে তৈরি হয়। আচ্ছা, সেগুলো আমরা এক্সটার্নালি অনেক সময় ইউজ করতে পারি ইনিশিয়ালি, কিন্তু অ্যাডভান্স ক্ষেত্রে অনেক রকম পিগমেন্টেশন রিলেটেড অনেক ট্রিটমেন্ট রয়েছে। এবার ধরুন কারোর এমন কিছু পিগমেন্টেশনটা এতটাই বাড়াবাড়ি হয়েছে যে এবার অ্যাডভান্স লেভেলে ট্রিটমেন্টে যেতে হবে, সেক্ষেত্রে কি কি ট্রিটমেন্ট রয়েছে? সেক্ষেত্রে আমরা বিভিন্ন রকম পিল ইউজ করতে পারি। পিল বেসিক্যালি পিল তৈরি হয় যে কোনো ফ্রুট অ্যাসিড থেকে কিংবা রেটিনল থেকে
সেগুলো আমরা স্কিন টাইপ বুঝে আমরা সেগুলো ইউজ করতে পারি। লেজার থেরাপি আমরা ইউজ করতে পারি, বিভিন্ন রকম লেজারে ফ্রিকোয়েন্সি ইউজ করে আমরা পিগমেন্টটাকে কমিয়ে আনতে পারি। তাছাড়া আপনার হচ্ছে গিয়ে মাইক্রো নিডলিং আরএফও পিগমেন্টেশনের ক্ষেত্রে ইউজ হয়। এগুলো সবগুলোই অ্যাডভান্স থেরাপির মধ্যে পড়ে। বেশ, আর এই যে আপনি যে পন্থাগুলোর কথা বললেন অত্যাধুনিক চিকিৎসা, আমি এগুলোকে বলবো কারণ আগেকার দিনের মানুষ হয়তো এগুলো ভাবতেও পারতেন না। এখন যেটা স্কিনকে ভালো রাখার জন্য, আপনাকে সুন্দর দেখানোর জন্য সমস্ত কিছু সম্ভব, আর ডক্টর প্লাস সেই ধরনের অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি আপনাকে প্রোভাইড করতেই পারে। এই আপনি যে চিকিৎসা পদ্ধতিগুলোর কথা বললেন, এগুলো ডক্টর প্লাসে তো অবশ্যই অ্যাভেলেবেল। এই যে পদ্ধতিগুলো, সেগুলো যদি একটু ভেঙে বিস্তারিত দর্শকদের বোঝান যে কোন পদ্ধতিটা কিভাবে হয় আর সেটার কেন ব্যবহার হয়। খুব কমই যদি পিগমেন্টেশন হয়, মানে পিগমেন্টেশনের প্রাইমারি অবস্থায় আমরা পিল ইউজ করে থাকি মোটামুটি 10 থেকে 15 দিন কিংবা 21 দিন ছাড়া ছাড়া। এটা যদি হয়ে যায় তাহলে খুব ভালো, নতুবা যদি বেশি পিগমেন্টেশন থাকে তাহলে আমরা পিলের সাথে লেজার থেরাপি ইউজ করে থাকি। সেটা অল্টারনেট করে ইউজ করা যেতে পারে। ধরুন একটা পিল হলো, একটা লেজার হলো। লেজার থেরাপিটা কিভাবে হয়? লেজার থেরাপিটা মেশিনের সাহায্যে হয়, কিউ সুইচ লেজার মেশিন, এফডি অ্যাপ্রুভ, ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন ইউএস। তো এটা অল্টারনেট করে 1:1 হিসেবে আমরা অনেক সময় ইউজ করতে পারি। যেমন আজকে ধরুন কারো ট্রিটমেন্টের জন্য কেউ আসলো, তো আজকে পিল হলো, তো 21 দিন কিংবা 28 দিন পর তার লেজার থেরাপি হলো, আবার তার 21 কিংবা 28 দিন পর আবার পিল হলো। এভাবে আমরা অল্টারনেট করে ইউজ করতে পারি। হ্যাঁ, তো এবার ব্যাপারটা হচ্ছে কি অনেক সময় কি হয়, অয়েলি স্কিনের ক্ষেত্রে পিগমেন্টেশন হলো, তো পিল আর লেজারের সাথে অনেক সময় পোর্স থেকে যায় স্কিনের উপর, তখন আমরা হচ্ছে কি মাইক্রোনিডলিং আরএফ ইউজ করি, মানে ওই ওপেন পোর্স যেগুলো হয় আর কি। মাইক্রোনিডলিং আরএফ ইউজ করি, পিগমেন্টেশনও তাতে চলে যায় এবং পোর্স গুলো পুরোপুরি চলে যায়। মানে পোর্স ব্লকিং ও সম্ভব ওটা? হ্যাঁ, পোর্স ব্লকিং ও সম্ভব। আচ্ছা, ওটা কি তাহলে কোনো ক্ষতি করছে না? পোর্স ক্ষতি করছে না, কিন্তু দেখতে বাজে লাগছে আপনাকে। সমাজে গেলে বলছে যে কেন এরকম পোর্স গুলো তৈরি হয়ে গেল। তো মোটামুটি মাইক্রোনিডলিং আরএফ এর সাহায্যে, মাইক্রোনিডলিং রেডিও ফ্রিকোয়েন্সির সাহায্যে মোটামুটি পোর্স আপনার 80 থেকে 90% চলে যায়। এবং এটা খুব অ্যাডভান্স ধরনের ট্রিটমেন্ট। ওটাতে আপনার রেটা যাচ্ছে, আপনার হচ্ছে ন্যাচারাল কোলাজেন ইলাস্টিন প্রডিউস করছে এবং পোর্সগুলোকে পুরো ভ্যানিশ করে দিচ্ছে। আচ্ছা, আমি এইটুকু তো 100% গ্যারেন্টি দিতে পারি যে ডক্টর প্লাস এই ধরনের অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি আপনাদেরকে 100% প্রোভাইড করতে পারে। তার জন্য আপনাদেরকে ডক্টর প্লাসে অবশ্যই আসতে হবে, এক্সপার্ট রয়েছেন, তার সঙ্গে কথা বলতে হবে। কিন্তু এই যে এক্সপার্ট ট্রিটমেন্টগুলো আপনারা দিয়ে থাকেন, সেই যে ট্রিটমেন্টগুলো সেগুলো মানে খুব সাধারণ পিগমেন্টেশন কি নিয়ে আপনারা বেশি দেখতে পান যে এখানকার যারা রয়েছেন রোগীরা তারা আসছেন, কোন ধরনের পিগমেন্টেশন? বেশিরভাগই দেখা যায় সানস্পট, ফ্রিকেলস, মেলাজমা, অ্যাকান্থিসিস নিগ্রিকেন্সও অনেকের ক্ষেত্রে দেখা যায়, কিংবা পিআইচও এরকম দেখা যেতে পারে। এগুলো থেকেই বেশি, মানে এই ধরনের পিগমেন্টেশন গুলি বেশি আসে। ড্রাই স্কিনের ক্ষেত্রে ধরুন কারো ড্রাই স্কিন কিন্তু তা সত্ত্বেও তার পিগমেন্টেশন হচ্ছে, সেক্ষেত্রে কি মানে সেটা কিভাবে হয়? ওটা হওয়ার পরেই বা আপনারা কি করেন? যেমন অয়েলি স্কিনের ক্ষেত্রে আপনারা বললেন বেশ কিছু ট্রিটমেন্ট। ড্রাই স্কিনের ক্ষেত্রে পিগমেন্টেশন আসাটা খুব মানে কমন, মানে খুব তাড়াতাড়ি আসে। অ্যাকচুয়ালি ড্রাই স্কিনের উপর কোনো তো লেয়ার নেই অয়েলি স্কিনের মতন। তো কি হয়, এক্সপোজার যেহেতু হয়ে থাকে, সানস এক্সপোজার কিংবা বিভিন্ন ধরনের লাইট এক্সপোজার হয়ে থাকে, ওই স্কিনটা ইজিলি বার্ন হয়ে যায়। আচ্ছা, তো তাতে কি হয়, অনেক সময় ফ্রিকেলস আসতে পারে, সানস্পট হতে পারে, মেলাজমা হতে পারে। এবং বেশিরভাগই পাহাড়ি অঞ্চলের মানুষ, মানে যেখানে হচ্ছে ড্রাই ওয়েদার, তাদের ক্ষেত্রে এই জিনিসটা বেশি দেখা যায়। আচ্ছা, মানে অন্তত আমাদের কলকাতার যা ওয়েদার, সেই ওয়েদারে, কলকাতার ওয়েদারে আপনার সানট্যান বেশি হবে। আচ্ছা, বাট পাহাড়ি জায়গা কিংবা হচ্ছে যাদের স্কিন ছোটবেলা থেকেই ড্রাই, সে যে কোনো ওয়েদারই মানুষ হোক না কেন, তাদের ক্ষেত্রে মানে ফেস যদি ড্রাই হয়, রিঙ্কেলস আসবে, অ্যান্টি এজিং আসবে, প্লাস পিগমেন্টেশন হবে, সেটা খুব কম সময় চলে আসে। সো তাদের ক্ষেত্রে একটু কনসার্ন থাকা দরকার। আচ্ছা, এটা কি বয়সের সাথে সাথে কোনো কারণে বেড়ে যায়? হ্যাঁ, বয়সের সাথে সাথে ওটা অ্যাগ্রাভেশন করতে থাকবে, বাড়তে থাকবে। যেমন হচ্ছে গিয়ে ফেসের দুপাশে আসলো, তারপরে হচ্ছে গিয়ে ফোরহেডে আসলো, কপালে আসলো, তারপরে হচ্ছে গিয়ে আপার লিপে আসলো, এভাবে আস্তে 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 ছড়িয়ে যায় পুরো স্কিনে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে গিয়ে ওইখানে প্রচুর পরিমাণে ব্লাড ফ্লো হলো, এবং কিছুদিন পর দেখা গেল ওটা দিনের পর দিন হতে হতে সে কোনো প্রোটেকশন নেয়নি, বা প্রোটেকশন নিলেও ঠিক মতন প্রোটেকশন নেয়নি। তো তার ক্ষেত্রে কি হচ্ছে কি, ওখানে পিগমেন্টেশন ডিপোজিট হয়ে গেল, আচ্ছা, মেলানিন ডিপোজিট হয়ে গেল, মেলাজমা ফর্মেশন হয়ে গেল। আর সেক্ষেত্রে পিগমেন্টেশন হওয়াটা তো একদম। আর এই যে আমাদের যে কলকাতার ওয়েদার, বিশেষ করে এখন একদম শীতকাল, আমি এইটুকু মানে আমার নিজেরও প্রচন্ড ড্রাই স্কিন, আর অনেকেরই রয়েছে ড্রাই স্কিন। সেক্ষেত্রে পিগমেন্টেশন, আপনি বলছেন ড্রাই স্কিন যাদের হয় তাদের পিগমেন্টেশন হওয়াটা
মানে খুব বেশি হয়, কারণ তাদের স্কিনের উপরে কোনো লেয়ার থাকে না। সেক্ষেত্রে কি করণীয়, মানে পিগমেন্টেশন যদি আমার হয়ে যায় আর সেটা দীর্ঘদিন ধরে থাকছে, কি করব আমি? প্রথমে তো সেলফ কেয়ার ম্যানেজমেন্ট ইজ মাস্ট। সেক্ষেত্রে সেলফ কেয়ারের মধ্যে সানস্ক্রিন তো খুবই সারাদিনে 3 বার দিতেই হবে, 8টা 11টা 3টে। ক্লিনজার প্রত্যেক দিন ইউজ করতে হবে, ময়শ্চারাইজার প্রত্যেক দিন ইউজ করতে হবে, যাতে স্কিনটা ময়েস্ট হয়ে থাকে, ড্রাই না হয়ে যায়, এবং তারপরে সানস্ক্রিন ইউজ করতে হবে। এটা হচ্ছে কি সিকোয়েন্স প্রসেস, এবং সঙ্গে সঙ্গে ডাক্তারের সাথে কনসাল্ট করতে হবে যে কি খেতে হবে। আর অবশ্যই 2 থেকে 3 লিটার জল মাস্ট। স্কিনকে সবসময় ময়েস্ট রাখতে হবে, ড্রাই কোনোভাবেই রাখা যাবে না। এটা খুব একটা ভাইটাল জিনিস। একদমই। আর বর্তমানে যা হেক্টিক শিডিউল থাকে সবার, তাদের জল খাওয়া তো একদম হয়েই ওঠে না। তো স্কিনের ভেতর থেকে হাইড্রেশন না থাকলে বাইরে থেকে অনেক সমস্যা তৈরি হয়। হ্যাঁ। আর সেক্ষেত্রে ধরুন যারা বাইরেই রয়েছে, যেমন 10-12 ঘন্টা বাইরেই যাদেরকে থাকতে হয়, সেক্ষেত্রে তারা তো এই আপনি যেটা বললেন 8টা 11টা 3টে, এই সানস্ক্রিনের যে টাইম ডিউরেশন গুলো সেটা যদি ফলো করতে না পারে, সেক্ষেত্রেও কি পন্থা সে অবলম্বন করবে? সেক্ষেত্রে সানস্ক্রিন ক্যারি করতে পারে, মানে স্টিক ধরনের বিভিন্ন সানস্ক্রিন থাকে, সেগুলো ইউজ করতে তার মানে অ্যাকর্ডিং টু ডাক্তার সাজেশন করে দিল, সেরকম নিজের সঙ্গে ক্যারি করলো। জাস্ট কিচ্ছু না, ক্লিন করা হলো ফেসটাকে, প্লেন ওয়াটার দিয়ে হলো, ফেস ড্রাই করা হলো, সানস্ক্রিন দিয়ে দেওয়া হলো। আচ্ছা। কিন্তু সানস্ক্রিন ইউজ করার মেন উপায় হচ্ছে গিয়ে বাইরে বেরোনো 30 মিনিট আগে। অনেক সময় সেটা হয়ে ওঠে না, কিন্তু মানে ট্রাই করা উচিত, মানে আমাদের চেষ্টা করা উচিত যে সানস্ক্রিনটা ইউজ করার অ্যাটলিস্ট। তাহলে বাইরের যে রেডিয়েশনটা আছে, মানে সান রেডিয়েশনটা, সেটা থেকে প্রভাব থেকে মুক্ত হওয়া হবে। আবার অনেক সময় আমরা ভাবি যে শীতকালে সানস্ক্রিন কেন লাগাবো, শীতকালে টেম্পারেচার কম থাকে, কিন্তু সেটা অনেক খুবই ভুল ধারণা। শীতকালে আমাদের যথাযথভাবে সানস্ক্রিন ইউজ করা উচিত। আর আরো একটি বিষয় এখন যেটা বর্তমানে খুব ট্রেন্ডিং, আমি বলবো সেরাম ইউজ করা। মানে মানুষ দেখছে যে আমার ড্রাই স্কিন, আমি একটা হাইলোরনিক অ্যাসিড, একটা ভিটামিন সি ইউজ করে ফেলছি। আবার আমার মনে হচ্ছে আমার অয়েলি স্কিন, আমি একটা স্যালিসিলিক অ্যাসিড ইউজ করে ফেলছি। এই যে বিষয়গুলো থাকে, সেরামের বিষয়টা, এইটা আপনি কি বলবেন? মানে এগুলো নিজে থেকে কি ইউজ করা উচিত, আর করলেও কোন স্কিনের জন্য কোনটা ইউজ করা উচিত? অ্যাকচুয়ালি এই ব্যাপারটা হচ্ছে কি, সবগুলোই ঠিকই আছে, কিন্তু এগুলো ডাক্তারের সাজেশন নিয়ে করা উচিত। গরমকালে আমি কোনো ওয়েদারে রাতে বেলা শুতে যাচ্ছি, সেটা একটা বড় ভাইটাল জিনিস। আমার ড্রাই স্কিন, কিন্তু আমি কোনো কিছু সিরাম ইউজ করি না, কিন্তু এসিতে শুই, তো সেখানে কিন্তু ড্রাই ওয়েদার হয়ে গেল, আরো বেশি ড্রাই। এদিকে বাইরে হচ্ছে কি গরম, আমাদের হচ্ছে সিবেসিক গ্ল্যান্ড মানে সিক্রেশন করছে হাইপার অ্যাক্টিভের জন্য। আবার যদি আমি রাত্রিবেলা বাইরে গরম কিন্তু রাতে ঠান্ডা, আচ্ছা সেখানে ড্রাই স্কিন, আমি কিছু লাগালাম না, তখন কিন্তু সারা রাতে কিন্তু স্কিন কিন্তু হাইড্রেটেড হবে না, ডিহাইড্রেট হয়ে যাবে, মানে শুকিয়ে যাবে। সেক্ষেত্রে আমাদের চিন্তা করতে হবে যে আমি কি লাগাবো। যদি ফুল এসিতে থাকা হয়, সে যে কোনো ধরনের স্কিন, সেখানে কিন্তু ক্রিম লাগাতেই হবে, আমাদের ক্রিম জাতীয় জিনিস লাগাতে হবে, যাতে আমাদের স্কিনটা ডাইরেক্টলি হাইড্রেটেড থাকে, ডিহাইড্রেট হয়ে কোনো মতেই না যায়। এবং তারপরে যদি কোনো সিরাম লাগাতে হয়, পরে লাগানো যেতে পারে। আর আমি একটু চাইবো যে দর্শকদের উদ্দেশ্যে, আমরা জানি যে মানে আমাদের প্রত্যেকেরই যা লাইফস্টাইল, সেক্ষেত্রে খুব সমস্যা হয়ে পড়ে যে আমাদের পুরো বিষয়টা আমরা কিভাবে ম্যানেজ করবো, কারণ আমরা জেনে বুঝে উঠতে পারি না যে কি করণীয় আমাদের। তো আমি একটু চাইবো যে পিগমেন্টেশন রিলেটেড, পিগমেন্টেশন যাতে না হয়, যাদের হয়নি যাতে না হয়, সেই জন্য কি কি পন্থা অবলম্বন করা যায় আগে থেকে শিল্ড হিসেবে নিজের জন্য, সেরকম কিছু যদি আপনি বলেন। প্রথমেই পিগমেন্টেশন হয়েছে, আতঙ্কিত হওয়ার কিছু নেই, কিন্তু বাজার চলিত কোনো ওষুধ কিংবা ওষুধের দোকানে গিয়ে কোনো ওষুধ আপনি ভুলেও কিনে লাগাতে যাবেন না। কেননা সেখানে যদি আমি পিগমেন্টেশন পারপাসে কোনো ক্রিম ইউজ করি বা যে কোনো জিনিসই ইউজ করে থাকি, সেটা কি করলো, পিগমেন্টেশনকে নষ্ট তো করলোই, স্কিনটাকে আরো ড্যামেজ করে আরো হোয়াইট করে দিল, সেখানেও কিন্তু ডিসমিলার হচ্ছে, এবং সেই জিনিসটা মানে সেই স্কিনটা আর কিন্তু ফিরিয়ে আনা যায় না। তো আমরা প্রথমেই আমরা বলবো যে আপনি আপনার কোনো নিকটবর্তী ডাক্তার কিংবা যে সুপার স্পেশালিস্ট আছে এই ব্যাপার, তার সাথে যোগাযোগ করুন। উনি ভালো সাজেশন করতে পারবেন যে আপনার এই পিগমেন্টেশন কিংবা আপনার এই মেনটেন্যান্সের জন্য কি কি দরকার ডেইলি বেসিস, তো সেটাই হবে আপনার সহজ পন্থা অবলম্বন। মানে একজন এক্সপার্টের কাছে আপনাকে যেতেই হবে, আর তার জন্য ডক্টর প্লাস একেবারে ভরসাযোগ্য একটি জায়গা। এখানে এক্সপার্টসরা রয়েছেন। আজকেও আমার সাথে যিনি বসে কথা বলছেন, তিনিও একজন কসমেটোলজিস্ট, একজন এক্সপার্ট। তার কাছেও আপনি আসতে পারেন। আর তার জন্য তাদের সাথে যদি কথা বলতে হয়, আমাদের টিভি স্ক্রিনের নিচে একটি ফোন নাম্বার যাচ্ছে, সেখান থেকে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। তার পাশাপাশি আমাদের একদম মিনি বাস স্ট্যান্ডের উল্টো দিকেই, বিরাটি মিনি বাস স্ট্যান্ড, তার উল্টো দিকেই রয়েছে আমাদের ডক্টর প্লাস, সেখানেও আপনারা আসতে পারেন। কিন্তু ডক্টর, আমি তারপরে একটা প্রশ্ন জিজ্ঞাসা করছি যে এই যে আমাদের যে ড্রাই স্কিন, কম্বিনেশন স্কিন, অয়েলি স্কিন, এই যে ভাগগুলো রয়েছে, সেক্ষেত্রে প্রত্যেকটা স্কিনের ক্ষেত্রে পিগমেন্টেশন হতে পারে, কিন্তু কোন স্কিনের ক্ষেত্রে কি মানে পিগমেন্টেশন কি সব স্কিনের জন্য একই রকম, নাকি অন্য কোনো
মানে ভাগ রয়েছে যে এই স্কিনে অন্য ধরনের না, পিগমেন্টেশন? আমাদের অয়েল স্কিনের ক্ষেত্রেও অ্যাকান্থোসিস নিগ্রিগেন্স ওগুলো হচ্ছে গিয়ে কোনো স্কিন টাইপের উপর ডিপেন্ড করে না, ওগুলো যে কোনো লোকেরই হতে পারে। সেগুলো সেক্ষেত্রে হচ্ছে কি আপনার ইন্টারনাল কোনো প্রবলেম থাকলে তাহলে হতে পারে। আচ্ছা, এরকম নয় যে ড্রাই স্কিনের ক্ষেত্রে এটা হলো, অয়েলি স্কিন ক্ষেত্রে। কিন্তু আমরা দেখেছি যে ড্রাই স্কিন কিংবা যে স্কিন মেনটেন করে না তাদের ক্ষেত্রে মেলাজমা খুব কমন ফ্যাক্টর, কিংবা যে ধরুন বছরের পর বছর বার্থ কন্ট্রোল পিল খেয়ে আসছে তার ক্ষেত্রে মেলাজমা হবে, এটা খুব কমন। কিংবা এক্সপোজার টু সান, সে যতই অয়েলি স্কিন হোক ডার্ক স্কিন হোক, সানস্ক্রিন লাগালো না, সে দিনের পর দিন রোদের মধ্যে কাজ করছে, তো তার পিগমেন্ট সানস্পট আসবে, এগুলো খুব কমন। তো এরকম নয় যে অয়েলি স্কিনের ক্ষেত্রে একরকম হতে পারে, ডার্ক স্কিনের ক্ষেত্রে এরকম হতে পারে, আবার অয়েলি স্কিনের ক্ষেত্রে যেমন অ্যাকনি হলো, আবার ড্রাই স্কিনের ক্ষেত্রে অ্যাকনি হতে পারে। সেক্ষেত্রে কেউ অ্যাকনিটাকে কোনোভাবে ইনজুরি করে দিই, তাহলে পোস্ট ইনফ্লামেটরি হাইপার পিগমেন্টেশন বা যা আমরা সংক্ষেপে বলি পিআই, সেটা হতে পারে। আচ্ছা, এরকমই মিলিয়ে মিশিয়ে হতেই পারে, মানে সব স্কিনই সবকিছু হতে পারে। আবার অনেকের আছে অয়েলি স্কিন, কিন্তু স্টুডেন্ট লাইফে অয়েলি স্কিন ছিল, বিয়ে হওয়ার পর ড্রাই স্কিন হয়ে গেছে, আচ্ছা, মানে তার ক্ষেত্রে আবার অন্যরকম চেঞ্জ হয়ে যেতে পারে, স্কিন এরকম চেঞ্জ হয়ে যায়। এটাও হরমোনাল ইস্যু, আচ্ছা, নানা কারণে চেঞ্জ হতে পারে। আচ্ছা। আর আপনি যে ডিজিজটার কথা বলছেন বারবার, আমি এই নিয়ে অনেকবার শুনলাম, এই যে ডিজিজটা সেটা মানে কি ধরনের ডিজিজ, মানে কি পর্যায় পর্যন্ত যেতে পারে এটা? সেক্ষেত্রে একটা ব্ল্যাক অ্যাকান্থোসিস নিগ্রিগেন্স, সেক্ষেত্রে অনেক সময় ওবেসিটির ক্ষেত্রে এটা মেন কারণ। অনেক সময় ডায়াবেটিস, ম্যালেরিয়া, ইনসুলিনের সিক্রেশন ঠিক মতন এর জন্য হচ্ছে না, কিংবা রেজিস্ট্যান্স হচ্ছে, সেই ক্ষেত্রে আপনার হতে পারে কাঁধে কিংবা আন্ডার আর্মসে, এগুলো হতে পারে। তো এগুলোর এখন অনেক মানে মডিফাইড ট্রিটমেন্ট এসে গেছে, লেজার থেরাপি খুব ভালো রেজাল্ট হয়। আচ্ছা, এরকম কি কখনো হয় যে পিগমেন্টেশন দীর্ঘস্থায়ী হয়ে যাচ্ছে, মানে যাচ্ছে দীর্ঘস্থায়ী না? তখনই হবে সে ধরুন কোনো ট্রিটমেন্ট কিংবা ম্যানেজমেন্টের মধ্যেই হচ্ছে না, তখন কি হয় পিগমেন্টেশন দীর্ঘস্থায়ী হয়। আর এই পিগমেন্টেশন দীর্ঘস্থায়ী হওয়া মানে কি শুধু ওই কালো ছোপটাই হয়ে থাকে, নাকি সেখান থেকে আরো অন্য কিছু হতে পারে? সেটা এবার দেখতে হবে, দিনের পর দিন হয়ে আছে। যেমন অ্যাকান্থোসিস নিগ্রিগেন্সের ক্ষেত্রেও বিনাইন কেসও আছে, ম্যালিগন্যান্ট কেসও আছে। বিনাইন কেসের ক্ষেত্রে সেটা ক্যান্সার নয়, ম্যালিগন্যান্ট কেসের ক্ষেত্রে সেটা ক্যান্সার, তখন সুপার স্পেশালিস্ট ডাক্তারের কাছে যেতে হবে আমাদের। আচ্ছা, সেটা মানে কিন্তু নিজে থেকে ডায়াগনোস করা সম্ভব না, আর এটা নেগলেক্ট করার মতো বিষয় নয়, একদমই উচিত না। একদমই। মানে আপনার পিগমেন্টেশন হচ্ছে, আপনি দীর্ঘদিন সেটাকে ফেলে রাখছেন, সেটা কিন্তু একেবারেই আপনার বাহ্যিক সৌন্দর্যের জন্য যেমন ঠিক নয়, তেমনই আপনার স্বাস্থ্যের জন্য ঠিক নয়। এটা কোনো যদি ডিজিজের রূপ নিতে পারে, সেটা অনেক বড় ধরনের, মানে একেবারে প্রাণনাশী একটা রোগেও পরিণত হতে পারে। তাই জন্য আপনাদের সকলকে ডক্টর প্লাসে আসতে হবে। ডক্টর প্লাস একমাত্র ভরসাযোগ্য জায়গা, যেখান থেকে আপনারা এক্সপার্টদের সঙ্গে একেবারে সরাসরি কথা বলতে পারেন, তাদের পরামর্শ নিতে পারেন। আমাদের টিভি স্ক্রিনের নিচে একটি নাম্বার যাচ্ছে, আমি আবারও বলবো, সেখান থেকে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিন। এক্সপার্টসরা আমাদের সঙ্গে রয়েছেন, তাদের সঙ্গে আপনারা সেখানে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সরাসরি কথা বলতে পারেন, ফোনে কথা বলতে পারেন। তার সাথে আপনারা যদি একদম সরাসরি দেখা করতে চান, তার জন্য বিরাটি আসতে হবে, বিরাটি মিনি বাস স্ট্যান্ড, তার উল্টো দিকে ডক্টর প্লাস। সেই ডক্টর প্লাসে এসে আপনারা সেখান থেকে ট্রিটমেন্ট নিতে পারেন নিজেদের প্রয়োজন অনুযায়ী। আজকের জন্য আমাদের এই অনুষ্ঠান এই পর্যন্তই। আশা করছি এই অনুষ্ঠান আপনাদেরকে অনেক সাহায্য করবে। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। নমস্কার স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। নমস্কার।